আপনি ঢুকলেন নাতাজির সামনে? ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে একটা ফাংশনটা হবে, তখন আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায়, আমি শুধু ভার ডাকছি আও ইধার আও, করে ফেললেন এই সুযোগ, এরপর আমি জানি না। তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি, গানা গাতে হো বলে, আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো ডেড। আমার মনে হলো আর কি ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, আমি কোশিশ করছি, এছাড়া আর কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলে শুনতে খুশি। তারপরে দেখো, তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি। হ্যাঁ, তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে। হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায়ের ঘটনাটা আছে, বাংলা শিখেছে। উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন, ওনার তো অত স্টুডেন্ট ছিল কেন জানি না। তখন আমি বললাম ঠিক আছে, ফাংশনে নিয়ে গেলেন, করে এলাম, মানে ফাংশন দেখে এলাম। তখন আমি কমার্শিয়ালি এখানে আসিনি, প্রফেশন হিসেবে নিইনি। কি শিখলে বলো, কি লিখলে বলো। একদিন এমনও হয়েছে এখানে এসে ব্রেকফাস্ট খাবে, সকালবেলা চলে গেছি ওখানে, মেয়ে তখন ছোট, সকালবেলা চলে গেছি, গিয়ে বলছেন দেখো আমার এখানে ব্রেকফাস্ট খাবে, সব করে তুমি বলো তো কি বুঝলে, কি ভাষা দিয়ে দিচ্ছে, এই রকম করে। তখন ওনার দিয়েই আমি প্রথম আমার সমালোচনা লেখা পেরিটা। আচ্ছা, হ্যাঁ, আপনার তো এটা একটা আরেকটা বড় গুণ আছে, মানে আপনি সাংবাদিকতা করেছেন এবং মানে আজকে আমি ক্যামেরার সামনেই বলছি, মানে তথাকথিত এবং আজও সমস্ত বড় বড় পত্রিকার সাথে আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ সেটাই, কিন্তু ওইখানে গিয়ে আমার ওই একটা অন্য দিক খুলে গেল, মানে সাংবাদিকতার দিক থেকে। কারণ আমি তোমাকে আরেকটা কথা যেটা বলতে বলতে এটা এলাম, যে ধরো মানবতার কাছে শিখতাম যখন, তারপরে উনি যখন কোনো গান শেখাতেন, কি আমি যখন কোনো গান আমরা গাইতাম ভীষণ পার্টিকুলারলি শেখাতেন। এখানে একটা কথাই বলতে বলতে চলে গেলাম, কিছু কিছু শিল্পীর কিছু কিছু মানে অদ্ভুত জিনিস থাকে, সেটা মানে উনি যখন গান শেখাতেন নজরুলগীতি বেশি, আধুনিকও শেখাতেন, একটু লাগাচ্ছে। আমি আমি অনেকবার বলেছিলাম আমি এত যে তোমায় ভালোবেসেছি নাকি বিখ্যাত গান, আপনার কাছে শিখতো মানুষ, রেকর্ড থেকে ওইসব তোলাকে দিয়ে। হ্যাঁ, কিছুতেই শেখাবেন না, এটা খুব অদ্ভুত ঘটনা, আমরা খুব কাছ থেকে আমি পেয়েছি বলে আমি জানি, মানে উনি কি করেছিলেন অনেকেই জানেন না। কিছুতেই শেখাবেন না, কেন পারবি না, কেন পারবো না, তখন তো বুঝি না কেন পারবো না, খুব রাগ হয়েছে, পারবি না বলে দিয়েছি, কেন পারবি, কেন পারবো না, বুঝবি না, আমি তো বোধ ধরে আছি, এটা শিখতেই হবে। কিছুতেই শেখাননি, আমি যতদিন ছিলাম ওনার কাছে কিছুতেই শেখাননি, এই গান শেখাবো না। মানে কেন, এটা আপনি কখনো উপলব্ধি করতে পেরেছেন যে কেন শেখান? অনেক পরে, অনেক পরে, তখন মানুষটা নেই। যখন আমার ওই বোঝার বয়সটা হয়েছে, যখন আমি বড় হয়েছি, আরো যত আমার মানে শিখেছি সবার কাছে, কুমার কাকার কাছে শিখছি, তখন
কাকাবাবুর কাছে এসে আমার শেখার পর অনেক বেশি বয়সে উপলব্ধিটা হলো যে ওই গানটার মধ্যে যে জিনিসটা আছে, যে দরদটা আছে, এবং যেভাবে অন্তরাটা বিশেষ করে যেভাবে গলাটা রোল করে এসেছে, বুঝবে না তো ওই গলা হতে হবে ওই গান গাইতে গেলে। মানে স্বরলিপির ভাঁজে ঢুকতে হবে। হ্যাঁ, ভাঁজে মানে কি, ওনার গলার যে একটা টিপিক্যাল ভাঁজ আছে, সেই ভাঁজটা প্লাস অন্তরা থেকে সুরটা যেভাবে উনি নিয়ে এসছে, আমার দ্বারা হতো না তো। আমি কোনোদিন গাই না, অনেকের দ্বারাই হয় না, অনেকেই তোমার কাজল চোখে ওই জায়গাটা কি শুনবো আমি আজকে? কিন্তু কিছু না, আজকে না, আমি বলছি আমি গাইনি কখনো, কারণ ওই গানটা আমি গাইনি। কেন গাইবো? ওটা ওনারই গান, ওনার জন্য থাক। আমি তখন বুঝলাম উনি কেন শেখাতে চাননি, মানে ওই ফিলিংস আনা সম্ভব নয়। এক একজনের গলার এক একটা জিনিস থাকে, একদম যেটাকে বলে অ্যাকুরেসি বা একটা ফিলিং থাকে, একটা স্বরলিপির নিজস্বতা। তো এরপরে তো আপনি নাচও শিখেছেন? নাচের অনেক আগে, আমি ছোট থাকতেই গান নাচ দুটো একসাথে করতেন? সেটা আবার অদ্ভুত ভাবে। তখনকার দিনে একজন অভিনয় করতেন রূপক মজুমদার বলে, পুরোনো ছবিতে, উত্তম কুমারের অনেক ছবিতে উনি সাইড রোল করতেন। উনি আমার মা বাবাকে চিনতেন, আমাদের বাড়িতে খুব আসতেন। এইবার এসে বললেন যে নাচ শেখানোর কথা। তখন মা বললো ঠিক আছে, বাবা বললো শিক্ষক তোমরা খুব ভালো আছেন একজন অনাদি প্রসাদ। আমার না আবার কত ভালো লাগছে ছোট থেকে, বেশ তাল ফাল ছিল, দেখতাম, মানে কোনো জায়গায় প্রোগ্রাম দেখতে গেলাম, তখন তো আর টিভিতে দেখতে পাই না, তখন অনুষ্ঠানে যেতে হবে। হ্যাঁ, অনুষ্ঠানে গেছি, খুব ভালো লেগেছে। বললো যে কত্থক শিখুক, আমি ব্যবস্থা করে দিচ্ছি অনাদি প্রসাদের কাছে, ওই আমার শেখা। তারপরে শিখতে শিখতে যা হয়, এখানে একটু ফাংশন, ওই আমি রবীন্দ্রসঙ্গীতের নাচেও ফাংশন করেছি, সেটা মানে বড় গ্রুপের সঙ্গে। শ্যামা হয়েছিল রবীন্দ্র সদনে, যেরকম রেকর্ডে ছিল হেমন্ত মুখোপাধ্যায়, চিন্ময় চ্যাটার্জি, অনিতা বন্দ্যোপাধ্যায়, ঠিক ওইভাবে হয়েছিল। তারপরে তো নাচটা পরে ছেড়ে দিলাম। আর আমি যেটা তোমার ফাংশনের কথা বলছিলাম, একটা ফাংশন আমার সারা জীবনের মনে থাকবে, রবীন্দ্র সদনে। আমি গুরুজির কাছে শিখি, আর একটা অর্গানাইজেশন থেকে অনুষ্ঠান করেছিল ফিরোজা বেগম, গুরুজি, ভিজিজো একসঙ্গে, ওনারা বসতেন। গুরুজি থাকতেন হারমোনিয়ামে, সাংঘাতিক হারমোনিয়ামের ছিলেন, এক্সপার্ট ছিলেন। ভিজিজো বেহালা আর ফিরোজা বেগম গাইবেন, একটাই অনুষ্ঠান। কিন্তু তার আগে একজন ওরা চাইছে যে গান অনুষ্ঠানের যে উদ্বোধন হবে রাগাশ্রয়ী গান দিয়ে। আচ্ছা, তখন আমাকে সেটাও একটা যোগাযোগ হয়ে গিয়েছিল অদ্ভুতভাবে। তখন আমাকে বললো, আমি তখন রাগ প্রধান গুরুজির সুর করা রাগাশ্রয়ী গান উদ্বোধনী সঙ্গীত, এটা বড় জীবনের একটা অ্যাচিভমেন্ট। যেরকম একটা শিল্পীরা সেই অনুষ্ঠানে আছে, আমি প্রথম গান করার মানে উদ্বোধনটা আমাকে দিয়েই হচ্ছে। আর ওই সময় হাউসফুল একদম, একেবারে আমি তো ভয়ে মরছি, একে পরে গুরুজি, আমি কি মানে ভয়ে মরছি, মানে প্রচন্ড ভয় করছি। ওনারই সুর দেওয়া গান গাইছি, আমার এখনো মনে আছে ছলো না জানি তবু পারি না ফিরে যেতে, এইসব। আর কিরকম একটা লাগে না তখন। আরেকটা সুযোগটা যখন পেয়েছি তখন মন থেকে মনেও হয় যে সুন্দর করে এটা সদ্ব্যবহার করতে, মানে আমাকে উপস্থাপন করতে হবে দর্শকদের কাছে, আর আমার গুরুজি আছে পাশে। মিউজিকও ছিল একদম। আচ্ছা, তারপরে তোমার আরেকটা গান দিয়েছিলাম আমার পুজোর একটা, তখন তো ক্যাসেট, রেকর্ড, তার আগে রেকর্ড ছিল। এই হচ্ছে মোটামুটি নাচ গান একসাথে চলেছে। নাচটা তারপর ছেড়ে দিলাম, গানটাকেই ধরে রাখলাম। কোনো বিশেষ কারণে? কেন? কারণ গুরুজি কথা বললেন দুটো চলে না, দুটো তুমি রাখতে পারবে না, যে কোনো একটাকে বেছে নাও। তখন আমি নাচটা ছিল বাড়ির কথাতেই, অবশ্য সেটা আমার অনেক আগে, বিয়েরও অনেক আগে, বাড়ির কথাতেই মা বাবা দুজনেই করলেন। তখন আমি দেখলাম ঠিক আছে গানটাই থাকবে,
নাচটা আফসোস হয় কখনো নাচ ছেড়েছে? না, সেরকম আমি কত্থককে কিন্তু ভালোবাসতে হ্যাঁ, ভালো। কিন্তু গান করতে তো ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, সেটা আমার খুব একটা না, সত্যি কথা বলতে কি আফসোস নেই, যে কোনো একটা নিয়েই তো এগোতে হবে না। একটা কথা আপনার কাছে জানতে ইচ্ছে করছে, আপনি নাচ গান দুটোই শিখেছেন, আজকের দিনেও সবাই শিখছে, কিন্তু আপনি একটু আগেই বললেন যে আমি অনুষ্ঠানে আমার গুরুজি সুযোগ করে দিয়েছে, আমি সেখানে আমার একটা টেনশন হচ্ছে, কিন্তু আজকের ভেতরে একটা জিনিস কি আপনি দেখেন যে রিওয়াজ সেরকম হচ্ছে না বা নাচের তালিম হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিছু শোতে চলে যাচ্ছে এবং সেটা বোধহয় বাড়ি থেকেই ঠেলে দিচ্ছে, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারটা দেখো, অদ্ভুত একটা ব্যাপার, আমরা যে সময় করেছি না, এগুলো এখনো আমাদের দায়িত্ব বলে আমার হয়তো একটু প্রচন্ড ভয় লাগছে, আত্মা ঠান্ডা। কিন্তু কোথাও মনে হয় কি আজকে সবাই শিখছেই যেন প্রতিষ্ঠা পাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু ওই সময়টা মানে পুরোপুরি রিহার্সাল না করে, পুরোপুরি ঠিক না করে স্টেজে উঠতে ভয় করছে, আর গাইবার সময় মনে হতো আমার হয়তো ভুল হচ্ছে, মানে এরকম। তো এখন এত কনফিডেন্টলি গিয়ে বেরিয়ে যায় না, কিছু কিছু আমি অনুষ্ঠানও শুনেছি ভুল ভাই বেসরে গিয়ে বেরিয়ে যায়, এরকম অনুষ্ঠানে শুনেছি। মানে এদের জন্য আপনার বার্তা কি? বার্তা কি? বার্তা হচ্ছে ঠিক মতো শিখে তারপর তো আসবে, শেখাটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে তখন তুমি ততক্ষণ তুমি দর্শকের সামনে বা শ্রোতার সামনে যেও না। একদম না, একদমই তাই। শ্রোতাও পাল্টেছি, কিন্তু কিছু শ্রোতা আছে যে এখনো খুবই ভালো শ্রোতা, কিন্তু কিছু শ্রোতা কিন্তু পাল্টেছে, তারা জিনিসটাকে বুঝতেই পারে না। এটা আমার নিজস্ব মত, যে কোন জিনিসটা পারফেকশন আসবে, কোন জিনিসটা পারফেক্ট হচ্ছে আর কোন জিনিসটা হচ্ছে না, তারা বুঝতে পারে না। চট জলদি একটা ব্যাপার আছে না, গানের ক্ষেত্রে একটু টান করে দিল, কি তাল হচ্ছে সেটা কিন্তু সেটা তারা বুঝছে না, এত টান করছে দারুণ গান, সেটারেও এত স্পিডে বাজাচ্ছে, টান করছে দারুণ, এইরকম। কিন্তু সেটি যদি কেউ সেটা শিখে একটা রাগ বাজায়, রাগটাকে এস্টাবলিশ করলো না, কিংবা যে গাইছে এস্টাবলিশ ভালো করে হলো না, আমরা যেটা শিখেছি রাগটাকে এস্টাবলিশ করা, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। পুরো ক্রিয়েট করে, আর ওগুলো তো তোমার টান ঠান সমস্ত তো তোমার প্র্যাকটিস, ওগুলো তো তোমার আছে, কিন্তু ক্রিয়েটিভিটিটা সামনে। কিছুদিন শেখার পরেই যে আজকের দিনে প্রচুর চ্যানেল এসছে, মানে আপনাদের সময় দূরদর্শন তো অনেক পরে এসছে, ক্যাসেট ছিল শুধু, তো অনেক চ্যানেল এসছে এবং যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটছে রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো এবং নাচের রিয়েলিটি শো হচ্ছে, এবং সেখানে ছোটদের, বেশ ছোটদের 5-6 বছরের বাচ্চাদের বাবা মারা নিয়ে আসছে, খারাপ নাচছে সেটা বলবো না, কিন্তু এই রিয়েলিটি শো করে পাবলিকের সামনে, দর্শকের সামনে যাওয়ার পরে এদের পরবর্তী জীবন কি মনে হয় একই লহমায় চলবে না? চলে না, সবাই এত প্ল্যাটফর্ম না এটা নষ্ট করে দিচ্ছে, এটা শেষ করে দিচ্ছে, কিন্তু শেখার ব্যাপারটা, শিল্পী সত্তা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা দেখো, কারোর সাথে আমার হয়তো মিলবে না, কিন্তু এত প্ল্যাটফর্ম, এত ইজি প্রতিষ্ঠা যেটা, আর সেই তো আমি ফেমাস হয়ে গেছি, এই জিনিসটা যখনই মনে এসে গেল তখন শেষ, শিক্ষা ধাক্কা খাচ্ছে, সমস্ত কিছু শেষ। তারপরে কজনকে তুমি দেখেছো এই রিয়েলিটি শো, এই প্ল্যাটফর্ম, এইখানে এত নিতে যাচ্ছে, কজনকে তুমি দেখেছো যে তারপরে তুমি নাম পেয়েছো? তাহলে অনেক আগে 2-3 জন বেরিয়েছে হয়তো এইসব শো থেকে, কিন্তু তারপর সবাই কিন্তু হারিয়ে যায়।